তো আজকের টপিক হচ্ছে অ্যাপ্লিকেশন অফ বেসেল ফাংশন ইন ফিজিক্স। ফিজিক্সের বিভিন্ন ক্ষেত্রে বেসেল ফাংশন অ্যাপ্লাই করা হয়। তো তার বহুত অ্যাপ্লিকেশন আছে। তার মধ্যে আমরা মাত্র দুটো কেস দেখব এবং দুটো খুব গুরুত্বপূর্ণ জায়গা যেখানে বেসেল ফাংশনের অ্যাপ্লিকেশন আছে। প্রথমটা হচ্ছে ফ্রনহফার ডিফ্র্যাকশন ইন কেস অফ সার্কুলার অ্যাপারচার। আমরা ফ্রনহফার ডিফ্র্যাকশন প্যাটার্ন সবাই জানি। যদি সার্কুলার অ্যাপারচার হয়, আমরা ধরে নিই সিঙ্গেল স্লিট, ডবল স্লিট, স্কোয়ার অ্যাপারচার, এখানে সার্কুলার অ্যাপারচার। সার্কুলার অ্যাপারচার বেশিরভাগ ক্ষেত্রেই সার্কুলার অ্যাপারচার দেখা যায়। ফর এক্সাম্পল টেলিস্কোপ। আমরা টেলিস্কোপের মাধ্যমে যখন কোনো জিনিস দেখছি, সেখান থেকে একটা লাইট থেকে অনেক দূরে টেলিস্কোপ থেকে কোনো একটা জায়গায় তার ইন্টেন্সিটি ডিস্ট্রিবিউশন কীরকম হবে, এরকম জিনিস তো আমরা স্টাডি করি ফ্রনহফার ডিফ্র্যাকশনে। এবার এই টেলিস্কোপের যে অ্যাপারচার সেটা হচ্ছে সার্কুলার অ্যাপারচার, তার বেস্ট অ্যাপ্রক্সিমেশন হচ্ছে সার্কুলার অ্যাপারচার। তো আমরা দেখবো এইটা স্টাডি করতে গিয়ে কীভাবে বেসেল ফাংশন অকার করে। তো প্রবলেমটা এইভাবে পোজ করা যাক: আ প্লেন ওয়েভ ইনসিডেন্ট নর্মালি অন এ সার্কুলার হোল উইথ রেডিয়াস এ ইন অ্যান আদারওয়াইজ ওপেক স্কিন। মানে একটা ওপেক স্কিন আছে, শুধুমাত্র একটা এ রেডিয়াসের হোল আছে, সার্কুলার হোল। টেলিস্কোপের যে সার্কুলার অ্যাপারচার সেটাকে আমরা এইভাবে মডেলিং করছি যে একটা পুরো ওপেক স্কিন আছে, তার মধ্যে একটা সার্কুলার হোল আছে যার রেডিয়াস এ। হোয়াট ইজ দ্য ডিস্ট্রিবিউশন অফ ইন্টেন্সিটি অফ লাইট অন এ স্কিন at a distance r which is far away from, which is far greater than and also far away from the hole? মানে হোল বা যে স্ক্রিন, হোল বা যে পর্দা, সেখান থেকে অনেক দূরে আছে আমাদের কোনো একটা পর্দা নিলাম স্ক্রিন, সে হোল থেকে অনেক দূরে, সেখানে তার ইন্টেন্সিটি কত হবে, এবং একটা সাইটের রেশিও করলে দেখা যাবে যে সেই ডিস্টেন্সটা হোলের রেডিয়াসে অনেক বড়। এই অ্যাপ্রক্সিমেশনে, এই সিচুয়েশনে ইন্টেন্সিটি ডিস্ট্রিবিউশনটা কি হবে? এবার ফ্রনহফার ডিফ্র্যাকশন প্যাটার্ন স্টাডি করার সময় ধরে নেওয়া হয় যে প্লেন ওয়েভ পড়ছে, সেটা আমাদের ধরাও হয়েছে যে প্লেন ওয়েভ, এবং অনেকটা দূরে, মানে ইনফিনিটিতে ফার অ্যাওয়ে কোনো একটা পয়েন্টে ইন্টেন্সিটি কীরকম হবে সেইটা স্টাডি করা হচ্ছে। ফার অ্যাওয়ে পয়েন্টে ইন্টেন্সিটি স্টাডি করা হচ্ছে। এখানে একটা জিনিস আমরা ধরে নিচ্ছি, দ্য ফিল্ড ইন দ্য অ্যাপারচার ইজ কনস্ট্যান্ট প্যাসিয়ালি, মানে স্পেসের সাথে সাথে ফিল্ডের কিন্তু কোনো ভেরিয়েশন নেই, ফিল্ডের ম্যাগনিটিউড চেঞ্জ। অবশ্যই তার ফেজ টাইমের জন্য ল্যাগ লিড করতে পারে, কিন্তু ফিল্ড ইন্টেন্সিটি, ফিল্ডের যে ফিল্ড, সেটা কিন্তু সর্বত্র সমান। এইটা যদি ধরে নেওয়া সেই ওপেক স্ক্রিনটা, এবং এই সার্কুলার রিজিয়নটা হচ্ছে রেডিয়াস এর একটা হোল, এই ওপেক স্ক্রিনটা এক্স ওয়াই প্লেন আছে, এই ডাইরেকশনটা হচ্ছে এক্স ডাইরেকশন, এইটা হচ্ছে ওয়াই ডাইরেকশন। এটা ধরে নিয়েছি। এইটা ধরে নিয়েছি, তার মানে এই ওপেক প্লেনের উপর কোনো একটা পয়েন্টের আমরা কোঅর্ডিনেট এক্স ড্যাশ ওয়াই ড্যাশ বলছি। কোনো একটা হোলের স্ক্রিনের উপর পয়েন্ট অবশ্য আমাদের দরকার নেই, হোলের উপরই কোনো একটা পয়েন্ট, সেটা একটা কোঅর্ডিনেট এক্স ড্যাশ ওয়াই ড্যাশ বলছি, কার্তেজিয়ান কোঅর্ডিনেট এক্স ড্যাশ ওয়াই ড্যাশ। এরকমই কোনো এক্স ড্যাশ ওয়াই ড্যাশ পয়েন্টের অ্যারাউন্ড একটা স্মল স্মল এরিয়া ডি এ ড্যাশ কল্পনা করলাম, স্মল এরিয়া ডি এ ড্যাশ। এইবার যেহেতু হোলটা সার্কুলার, তো ন্যাচারালি পোলার কোঅর্ডিনেটে গেলে কিছু সুবিধা পাবো। ফর এক্সাম্পল একটা সিমেট্রি পাবো, যে সিমেট্রিটা কিন্তু কার্তেসিয়ান কোঅর্ডিনেটে কাইন্ড অফ হিডেন আছে, তো অবশ্যই, বাট হিডেন। পোলার কোঅর্ডিনেটে একটা সিমেট্রি পাবো। ফর এক্সাম্পল এই পেরিফেরি সব পয়েন্টে আর সমান, কিন্তু এক্স ওয়াই সমান না, বাট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার কনস্ট্যান্ট। সেই জন্য আমরা পোলার কোঅর্ডিনেটে যাব। পোলার কোঅর্ডিনেটে গেলে কি হবে, যদি এক্স অ্যাক্সিসের সঙ্গে ধরি এই আর ড্যাশ পজিশন ভেক্টরটা
থিটা ড্যাশ কন করেছে, তাহলে এবং এই পয়েন্টে যদি এক্স ড্যাশ ওয়াই ড্যাশ হয়, তাহলে পোলার কোঅর্ডিনেট কার্টেসিয়ান কোঅর্ডিনেটের রিলেশন হবে এক্স ড্যাশ ইকুয়ালস টু আর কস থিটা ড্যাশ, ওয়াই ড্যাশ ইকুয়ালস টু আর সাইন থিটা ড্যাশ। এটা আমাদের কাছে ভেরি নোন রেজাল্ট। এবং এই ছোট্ট এরিয়া ডি এ ড্যাশটা হবে আর ড্যাশ ডি থিটা ড্যাশ। পোলার কোঅর্ডিনেটে গেলে আমরা জানি জ্যাকোবিয়ান বার করে এটা করা যায় কার্টেসিয়ান থেকে পোলার। এইবার আমরা যেখানে ইন্টেন্সিটি মাপবো যে প্লেনে, সেটা হচ্ছে ফার অ্যাওয়ে প্লেন। ডিস্টেন্স কত না আর, ক্যাপিটাল আরটা হচ্ছে ডিস্টেন্স। ফার অ্যাওয়ে প্লেনটাও হচ্ছে ক্যাপিটাল এক্স ক্যাপিটাল ওয়াই প্লেনে আছে, আর এই দিকটা হচ্ছে কমন জেড অ্যাক্সিস। এই দিকটা ওয়েভ প্রপাগেট করছে, এখান থেকে লাইট প্রপাগেট করে আসছে। এবার ডিফ্র্যাকশনের জন্য এখান থেকে একটা লাইট এই সরাসরি এইখানে এলো, আর একটা একটু অ্যাঙ্গেল করে থিটা অ্যাঙ্গেল করে এইখানে এলো। এই দুটো, এই লেন্থটা হচ্ছে এই পয়েন্টটা থেকে যেখানে স্ক্রিনকে টাচ করছে, এই লেন্থটা হচ্ছে স্মল আর, আর এই পয়েন্টটা থেকে সরাসরি এইখানে যেটা এসছে সেটা হচ্ছে ক্যাপিটাল আর। আর এই দুটোর মধ্যে পারপেন্ডিকুলার ডিস্টেন্স হচ্ছে, এখান থেকে যদি এই লাইনের পারপেন্ডিকুলার টানি অলমোস্ট পারপেন্ডিকুলার হবে যদি থিটাটা কাছাকাছি হয়, সেটা হচ্ছে কিউ। তার মানে আর ড্যাশ পজিশন ভেক্টরের অনুযায়ী যদি সার্কেল টানি, প্রত্যেকটা পয়েন্ট হচ্ছে কিউ ড্যাশ পজিশন ভেক্টরের সার্কেলের উপর এসে আপাতিত হবে, মানে ট্রান্সলেট হবে ডিউ টু ডিফ্র্যাকশন। তার মানে এই রেডিয়াস ভেক্টরটা হচ্ছে কিউ, এবং সেটা ক্যাপিটাল এক্স অ্যাক্সিসের সঙ্গে ফাই অ্যাঙ্গেল করে। তাহলে পয়েন্টের কোঅর্ডিনেটটা কত হবে? ক্যাপিটাল এক্স কিউ কস ফাই, আর ক্যাপিটাল ওয়াই হবে কিউ সাইন ফাই। এটা আমরা জানি, এটা আমরা কার্তেজিয়ান এই পোলারের কনভার্সন থেকে জানি। এবার আমাকে এই যে প্লেন, এই যে টার্গেট প্লেন, তার উপর টার্গেট স্ক্রিন, তার উপর আমার ইন্টেন্সিটি ডিস্ট্রিবিউশনটা বার করতে হবে। এইবার যদি এইটা খুব কাছাকাছি, এইবার এই অ্যাঙ্গেলটা যদি ফাইটা খুব ছোট হয়, তাহলে ওয়েভ ভেক্টর কে এক্সটা কত হবে? তার যদি ম্যাগনিচিউড কে হয়, তাহলে এক্স কম্পোনেন্ট হবে এক্স বাই আর, তাহলে কে এক্স হবে কে ইন্টু এক্স বাই আর। আবার ক্যাপিটাল এক্স কত? কিউ কস ফাই, সেই জন্য কিউ ক্যাপিটাল কে কিউ কস অফ ক্যাপিটাল ফাই বাই আর। ঠিক একইভাবে ওয়েভ ভেক্টরের ওয়াই কম্পোনেন্ট হবে, ওয়াই কম্পোনেন্ট ম্যাগনিচিউড হবে কে কিউ সাইন ফাই বাই আর। এটা হচ্ছে ম্যাগনিচিউডগুলো। এবার আমরা বার করব কি? আমরা বার করতে চাইছি এইখানে এই যে স্ক্রিন আছে, যেটা কিনা ক্যাপিটাল এক্স ক্যাপিটাল ওয়াই প্লেনে আছে, সেই টার্গেট স্ক্রিনের উপর ফিল্ড ডিস্ট্রিবিউশন, সেখান থেকে আমরা ইন্টেন্সিটি বার করি। এবার এটা আমাদের ভেরি ওয়েল নোন ফ্রম দ্য থিওরি অফ ডিফ্র্যাকশন, যে তার ফিল্ড ইন্টেন্সিটিটা ফার অ্যাওয়ে প্লেন, মানে এই প্লেনটা, সেই ফার অ্যাওয়েটাকে এফ দিয়ে বোঝাচ্ছে, সেইটা হবে ই টু দি পাওয়ার আই কে আর, আর হচ্ছে এই দুটোর মধ্যে ডিস্টেন্স, ডিভাইডেড বাই ল্যামডা, ল্যামডা হচ্ছে ওয়েভ লেন্থ, ইন্টু ইন্টু কোনটা? ইন্টু হচ্ছে যেখান থেকে উৎপত্তি হচ্ছে সেইখানে যে ইলেকট্রিক ফিল্ড, তার উপর ইন্টিগ্রেশন করতে হবে। সেখানে ইলেকট্রিক ফিল্ড কত? ইএন এক্স ড্যাশ ওয়াই ড্যাশ ইন্টু টি ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস কে এক্স এক্স ড্যাশ প্লাস কে ওয়াই ওয়াই ড্যাশ ইন্টু ডিএক্স ড্যাশ ডিওয়াই ড্যাশ। ডিএক্স ড্যাশ ডিওয়াই ড্যাশ বেসিক্যালি এরিয়ার উপর ইন্টিগ্রেশনটা করা হবে, নিয়ে পুরো জিনিসটাকে কনসিডার করা হচ্ছে। এবার আমরা এটার ভ্যালু জানি, এন এক্স ড্যাশ ওয়াই ড্যাশ টি এর ভ্যালু আমরা জানি। এর ভ্যালুটা কত? না এইটা, মানে স্প্যাসিয়ালি কনস্ট্যান্ট। তাহলে এর জায়গায় আমরা ইএন জিরো বসিয়ে দেবো, ইএন জিরো ই টু দি পাওয়ার মাইনাস আই ওমেগা টি, এটা বেরিয়ে এলো। ইন্টিগ্রেশন কত হবে? দুটো কোয়ান্টিটি পড়ে আছে, একটা এলে যখন পোলার কোঅর্ডিনেট ট্রান্সফর্ম করবো আর ড্যাশের উপর একটা ইন্টিগ্রেশন হবে, কিন্তু যেহেতু সোর্সটা লাইটটা শুধুমাত্র এই এ রেডিয়াসের হোলের মধ্যে দিয়ে আসছে, বাকি কোনো রিজিয়ন দিয়ে আসতে পারছে না, সেহেতু আর ড্যাশের ইন্টিগ্রেশন জিরো টু ইনফিনিটি হবে না, জিরো টু এ হবে, জিরো টু এ ডি আর ড্যাশ আর ড্যাশ।
আর এখানে ফাইটা হবে জিরো, ফাই ড্যাশটা হবে 0 to 2 পাই, সেই জন্য 0 to 2 পাই লেখা হয়েছে। এবার কে এক্স এর জায়গায় আমরা কোন ভ্যালু বসাবো? কে কিউ বাই আর ইন্টু কস ফাই। আর এক্স ড্যাশের জায়গায় বসাবো আর কস ফাই ড্যাশ, সেটাই আমরা বসিয়েছি। মাইনাস সাইনটার জন্য মাইনাস এসছে, মাইনাস আই কে আর ড্যাশ বাই কিউ আর ইন্টু কস ফাই ড্যাশ মাইনাস ফাই। এটা হবেই, কারণ এখান থেকে কস ফাই আসবে, এখান থেকে কস ফাই ড্যাশ আসবে, এখান থেকে সাইন সাইন ফাই ড্যাশ, সেখান থেকে সাইন অফ এ মাইনাস বি ফর্মুলা ইউজ করে আমরা এটা পাচ্ছি। মাথায় রাখতে হবে আমরা ইন্টেন্সিটিটা কিন্তু বার করছি। এই ইন্টেন্সিটি বার করার জন্য যে ইন্টিগ্রেশনটা করছি সেটা হচ্ছে যে এখান থেকে ডিফ্র্যাকশনটা হচ্ছে, অর্থাৎ ওই ওপেক এই সার্কুলার অ্যাপারচার থেকে। এবার সার্কুলার অ্যাপারচারটা যদি এক্স ওয়াই প্লেনে আছে, যেহেতু জেডের অ্যাবাউট সিমেট্রি, তাই আমরা ধরে নেবো সিমিলারলি ফায়ার অ্যাবাউটও এটা সিমেট্রিক হবে, অর্থাৎ যে প্লেনে আমরা মেজার করছি। এই যদি অ্যাজামশনটা করে নিই, তাহলে ফাইয়ের যে কোনো ভ্যালুতেই সমান ভ্যালু দেবে, সেই জন্য ফাই ইকুয়াল টু আমরা জিরো ধরে নিলাম। ফাই ইকুয়াল টু যদি জিরো ধরি, এই বাইরে ইন্টিগ্রেশনের বাইরে যে পোর্শনটা আছে সেটা অ্যাজ ইট ইজ থেকে গেল, ভেতরেরটা হচ্ছে মাইনাস আই কে আর ড্যাশ কিউ বাই আর কস ফাই ড্যাশ। এইখানটা শুধুমাত্র ফাই ড্যাশের ফাংশন হলো, আর কিছু হচ্ছে না। কারণ কি আমরা ফাইটাকে জিরো ধরে নিয়েছি, কারণ যেহেতু এক্স ওয়াই প্লেনে সার্কেলটা আছে যে অ্যাক্সিস অ্যাবাউটের সেমেট্রি, এবং সেটা ধরে নিয়েছি আমরা যে প্লেনে ডিস্ট্রিবিউশনটা বার করবো তার ক্ষেত্রেও সত্যি। এইবার এই ইন্টিগ্রেশনটা করতে হবে। এই ইন্টিগ্রেশনটা আমরা জানি এটা হচ্ছে ওয়েল নোন বেসেল ফাংশন। বেসেল ফাংশনের যে ইন্টিগ্রাল রিপ্রেজেন্টেশন, সেখান থেকে আমরা বুঝতে পারি যে এটা একটা বেসেল ফাংশন। এবার চট করে রিভিউ করে নেওয়া যাক যে বেসেল ফাংশন জিনিসটা কি, তার ইন্টিগ্রাল রিপ্রেজেন্টেশনটা কি। আমরা সবাই জানি যে বেসেল ফাংশন অফ ফার্স্ট কাইন্ড অফ অর্ডার এম, তার ইন্টিগ্রাল রিপ্রেজেন্টেশনটা হচ্ছে এরকম। যদি অর্ডার এম হয় জে এম ইউ, সেটা হচ্ছে আই টু দি পাওয়ার মাইনাস এম ডিভাইডেড বাই 2 পাই, 0 to 2 পাই ইন্টিগ্রেশন হবে, নিয়ে ইন্টিগ্র্যান্ডটা হবে ই টু দি পাওয়ার আই এম ভি, এটা কিন্তু ভি ইউ নয়, ভি প্লাস ইউ কস ভি ডিভি। তার মানে ডান দিকটা ভি এর উপর ইন্টিগ্রেশন হচ্ছে, আর শুধুমাত্র ইউ প্যারামিটার হিসেবে থেকে যাচ্ছে, সেই জন্য এটা ইউ এর ফাংশন, সেই জন্য জে এম ইউ মানে বেসেল ফাংশন অফ ফার্স্ট কাইন্ড অফ অর্ডার এম, তার ইন্টিগ্রাল রিপ্রেজেন্টেশনটা হচ্ছে এইটা। এবার এটা থেকে আমরা কিন্তু খুব ইউজফুল অনেক প্রপার্টি বার করতে হবে, যার মধ্যে এটা যেটা আমাদের এক্ষেত্রে কাজে লাগবে সেটাকে আমরা মেনশন করেছি। সেটা হচ্ছে এই জে এম ইউ, একে যদি ইউ টু দি পাওয়ার এম দিয়ে গুণ করি, করার পর যে ডিফারেন্সিয়েট করি যে রেজাল্টটা পাবো, সেটা হচ্ছে সেম থিং অ্যাজ জে অফ অর্ডার এম মাইনাস ওয়ান, সেটাকে ইউ এম দিয়ে গুণ করা। এটা এই প্রুফটা এই ইন্টিগ্রাল রিপ্রেজেন্টেশন থেকে ইজিলি ফলো করে, সেই জন্য এটা ডিটেলসে প্রুফ করার কোনো দরকার নেই। এটা এম এর জায়গায় এম মাইনাস ওয়ান নিয়ে আমরা করলেই দেখতে পাবো, আর এদিকটা ডিফারেন্সিয়েট করলেই আমরা দেখতে পাবো। এদিকটা ডিফারেন্সিয়েট করলে প্রথম টার্মটা আসবে এম ইন্টু ইউ টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান জে এম ইউ, আর পরের টার্মটা আসবে ইউ এম ইন্টু জে এম ইউটা, যেটা ইউ এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট হবে। তো সেখান থেকে খুব ইজিলি ফলো করে যায়। খুব ইজিলি ফলো করে যে এই জিনিসটা। তাহলে এটা কি হবে? এবার এইখান থেকে যদি ইন্টিগ্রেশনটা দেখা যায়, এখানে কস ফাইয়ের সাথে কিছু আছে, মানে কস ফাই ড্যাশকে আমরা ভি ধরতে পারি, তার সাথে কিছু আছে, কিন্তু সামনে এম ভি নেই। তার মানে কি? তার মানে অ্যাজ ইফ যেন এটা এম ইকুয়াল টু জিরো কেস।
তার মানে বেসেল ফাংশন অফ অর্ডার জিরো, বেসেল ফাংশন অফ অর্ডার জিরো সেটাই দাঁড়িয়েছে। সেই জন্য পরের লাইনে এসছে। আর যেই বেসেল ফাংশন অফ অর্ডার জিরো হবে এই টার্মটা 1 হয়ে যাবে, তাহলে নিচে একটা 2 পাই আনতে হবে। সেই জন্য আমরা যদি উপরে একটা 2 পাই দিয়ে গুণ করি নিচে একটা 2 পাই চলে আসবে। সেই জন্য পরের লাইনটা আমরা উপরে একটা 2 পাই দিয়ে গুণ করে বাকিটা পেয়ে গেছি। 0 to a d r ড্যাশ জে জিরো অফ কোনটা না কসের সাথে যে জিনিসটা গুণ হয় সেটা কত, মাইনাস আই কে আর ড্যাশ কিউ বাই আর, মাইনাস কে কিউ আর ড্যাশ বাই আর। এইবার এইখানটাকে জাস্ট একটু সাজিয়ে লেখা হয়েছে 2 পাই ইন্টু EN0 e⁻i কে আর মাইনাস ওমেগা টি বাই ল্যামডা আর, সেটা অ্যাজ ইট ইজ রয়ে গেছে। আমরা কে কিউ আর ড্যাশ বাই আর কে ভি ধরেছি, কে কিউ আর ড্যাশ বাই আর কে যদি ভি ধরি তাহলে ডিভিটা কত হবে, ডিভিটা হবে কে কিউ বাই আর ইন্টু ডি আর ড্যাশ, তার মানে ডি আর ড্যাশ কত হবে, ডি আর ড্যাশ হবে আর ডিভাইডেড বাই কে কিউ। সেটাকে আমরা সাজিয়ে লিখেছি আর ডিভাইডেড বাই কে কিউ স্কোয়ার, কারণ এখানে একটা আর ড্যাশ আছে। আর সেই জন্য ইন্টিগ্রেশনের রেঞ্জটাও চেঞ্জ হবে। যখন আর ড্যাশ ইকুয়াল টু এ, এখান থেকেই বোঝা যাচ্ছে যে ভি এর ভ্যালু হবে কে কিউ এ বাই আর, সেই জন্য এটা আর। আর যখন জিরো তখন জিরো, ভি জে0 ভি ইন্টু ডিভি। এইবার প্রশ্ন হচ্ছে এখানে মাইনাস ভি লেখার কথা, এখানে প্লাস ভি লিখেছি। এটা খুব সোজা, খুবই সোজা দেখানো যে জিরোয়েথ অর্ডারে বেসেল ফাংশন ইভেন, জিরোয়েথ অর্ডারে বেসেল ফাংশন ইভেন। এখানে যদি জিরোয়েথ অর্ডার বসিয়ে দেওয়া যায় এম ইকুয়াল টু জিরো, এই টার্মটা তার মানে ইউ e⁻ আই ইউ কস ফাই ডি ফাই। যেহেতু কস ফাই দুটো কোঅর্ডিনেটে পজিটিভ, দুটো কোঅর্ডিনেটে নেগেটিভ, তার মানে এটা একটা ইভেন ফাংশনের মতো বিহেভ করবে। সেই জন্য ইউ এর জায়গায় মাইনাস ইউ লেখাও যা প্লাস ইউ লেখাও একই বিষয়। কারণ কি, ইউ এর জায়গায় মাইনাস ইউ লেখা মানে ফার্স্ট কোঅর্ডিনেটে যেটা পজিটিভ ছিল এখন নেগেটিভ নেবে, আর সেকেন্ড কোঅর্ডিনেটে যেটা নেগেটিভ সেটা ফার্স্ট পজিটিভ নেবে, অর্থাৎ পুরো ব্যাপারটা আলটিমেটলি সেম দাঁড়াবে, কোনো চেঞ্জ হবে না। সেই জন্য জিরোয়েথ অর্ডারে ইভেন আমরা সেই প্রপার্টিটা ইউজ করে এটাকে মাইনাস ভি হিসেবে প্লাস ভি লিখেছি। এইবার আমরা যদি এই প্রপার্টিটা দেখি u⁻m যে জে0কে আমরা লিখতে পারি জে অফ 1 - 1, তাহলে সেক্ষেত্রে u⁻0 u⁻1 তাহলে ইউ ইন্টু জে0 ইকুয়ালস টু ডিডি ইউ অফ ইউ ইন্টু জে1, মানে ইউ ইন্টু জে1 এর ইউ এর রেসপেক্ট ডিফারেন্সিয়েট করলে আমরা পাবো ইউ ইন্টু জে0। সেইটা ইউজ করেছি, সেইটা ইউজ করে ইন্টিগ্রেশনটাকে আমরা জে1 এর টার্মসে লিখেছি, উইথ সামনে একটা ফ্যাক্টর আছে কে কিউ এ ডিভাইডেড বাই আর। এবার এইখানটা একটু সাজিয়ে লেখা হয়েছে, তার একটা পার্টিকুলার কারণ আছে, সেই কারণের জন্যই আমরা সাজিয়ে লিখেছি। কিভাবে সাজিয়েছি একটু বোঝানো যায়। প্রথমে হচ্ছে কিউ বাই আর, এই কিউ বাই আরটাকে আমরা থিটা বলছি। যদি ছবিটা দেখা যায়, যদি কিউটা খুব স্মল হয়, এই কিউ বাই আরটাই হচ্ছে এই অ্যাঙ্গেলটা, ট্যান থিটা ইকুয়ালস টু থিটা। সেই অ্যাপ্রক্সিমেশন থেকে থিটাকে আমরা ট্যান থিটা দ্যাট ইজ কিউ বাই আর লিখতে পারি। সেই জন্য এই কিউ বাই আর কে থিটা লেখা হয়েছে, তাহলে উপরটা হচ্ছে কে এ থিটা। এখানে কে কিউ আর কে কিউ একটা পাওয়ারে কেটে গেছে, তাহলে নিচে একটা কে কিউ পড়ে রইল, নিচে কে কিউ আর এই, তাহলে নিচে একটা কে ইন্টু কিউ আসবে। আবার যদি উপরে একটা আমি এ দিয়ে গুণ করি, উপরে এ স্কোয়ার নিচে একটা এ আসবে, তাহলে নিচে আসবে কে এ কিউ। আবার এখানে উপরে আছে আর, তাহলে নিচে আসলে 1/r আসবে, তাহলে নিচে এলো কে কিউ এ ইন্টু কে এ ইন্টু কিউ বাই আর। যদি এইভাবে ভাবি কে এ ইন্টু কিউ বাই আর, কিউ বাই আর কি কত লিখতে পারবো, থিটা, তাহলে নিচটা গেলো কে এ থিটা। এর জন্য আমরা কি করেছি, উপরে একটা এক্সট্রা এ দিয়ে গুণ করতে হয়েছে।
উপরে একটা এক্সট্রা এ দিয়ে গুণ করলে স্কোয়ার হয়ে গেল, আর এখানে পাই ছিল পাই এ স্কোয়ার, সেই পাই এ স্কোয়ারটাকে আমি ক্যাপিটাল এ বলছি। এই পাই এ স্কোয়ারটা ইকুয়ালস টু ক্যাপিটাল এ, আর কিছুই নয়, ওই অ্যাপারচারটার এরিয়া, সেই জন্যই অ্যাপারচারটার এরিয়া। তাহলে পাইটা অ্যাবজর্ব হয়ে গেছে এর মধ্যে, এই ফেস ফ্যাক্টরটা আছে, ল্যামডা আর আছে, এইদিকে সবগুলো মিটে গেছে, সব পাওয়ারগুলো ঠিকঠাক ক্যান্সেল হয়ে গেছে, টুটা পড়ে রয়েছে, টুটা আমি এখানে নিয়ে নিয়েছি। ইয়েস, নেওয়ার কারণটা এক্ষুনি বুঝতে পারবো এটা কেন টুটা এর সাথে আলাদা করে কম্বাইন করা হলো। এবার তাহলে ইন্টেন্সিটি কত পাবো? ইন্টেন্সিটি পাবো অ্যাম্পলিটিউড স্কোয়ারে প্রপোর্শনাল, ডাইমেনশনাল অ্যানালাইসিস করলে উইথ প্রপার কনস্ট্যান্ট নিলে সি, দ্য লাইটের স্পিড ডিভাইডেড বাই 8 পাই। তার মানে ইন্টেন্সিটি, ফারার ইন্টেন্সিটি, অর্থাৎ এই প্লেন যেখানে কিনা আমার স্ক্রিন, তার কোনো একটা পয়েন্ট ইন্টেন্সিটি আমি বার করছি, কোন পয়েন্ট সেটা থিটা অ্যাঙ্গেল দিয়ে ডিনোট করছি, এই থিটা অ্যাঙ্গেলের ইন্টেন্সিটিটা হচ্ছে সি বাই 8 পাই ইন্টু ইএফ ইন্টু ইএফ স্টার, কারণ ম্যাগনিচিউডটা নিতে হবে, এই ম্যাগনিচিউডটা নিয়ে এই ফেস ফ্যাক্টরটা থাকবে না, সবগুলো স্কোয়ার হয়ে যাবে, সি বাই 8 পাই যেমন নতুন এলো এলো, ই এন জিরো স্কোয়ার হবে, এটা এ স্কোয়ার হবে, ল্যামডা স্কোয়ার আর স্কোয়ার হবে, আর 2J1 বা কে এ থিটা ডিভাইডেড বাই কে এ থিটা, এই পুরোটা জিনিসটা হোল স্কোয়ার হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখন যে ইন্টেন্সিটি ডিস্ট্রিবিউশন সেটা আগের মতো ডাবল স্লিট বা ডাবল স্লিট যেমন সাইন স্কোয়ার থিটা বাই থিটা সেই ফর্মে আসছে না, কিন্তু এটা আসছে সাইনের জায়গাটা অন্য জিনিস এসছে, কি এসছে না বেসেল ফাংশনের স্কোয়ার ডিভাইডেড বাই তার আর্গুমেন্টের স্কোয়ার। এবার থিটা জিরোটা, এইবার আমরা যে ডিফ্রাকশন প্যাটার্নটা মনে করি, থিটা জিরোটা হচ্ছে প্রিন্সিপাল ম্যাক্সিমা, পুরো স্টেট যে পয়েন্ট, আর বাকি পয়েন্টগুলো ম্যাক্সিমাম মিনিমাম ম্যাক্সিমাম মিনিমাম হতে থাকবে, এইভাবেই ডিফ্রাকশন প্যাটার্ন, যেটা আমরা সিঙ্গেল স্লিট, ডাবল স্লিট, গ্রেটিং সর্বক্ষেত্রে করেছি। এইবার আগের রেকার্সন রিলেশনটা ফিরে যাওয়া যায়, এখানটা যদি এম এর জায়গায় 1 বসাই, তাহলে আমরা পাবো ডিডি ইউ অফ ইউ ইন্টু J1, মানে ইউ J1 এর ডিফারেন্সিয়েশন উইথ রেসপেক্ট ইউ হচ্ছে ইউ J0 ইউ। এইটাকে কাজে লাগাবো, লাগাবো কারণ যখন থিটা ইকুয়াল টু 0 সেখানে এই রেশিওটা আমরা বার করার চেষ্টা করি। এবার আমরা জানি J1 0 হচ্ছে 0, আবার J0 0 হচ্ছে 1। এবার এই দুটো ভ্যালু আমরা জানি, টেবিল থেকে জানি, সেইটা আর এই উপরের রিকারশন রিলেশনটা ইউজ করলে আমরা দেখাতে পারবো যে ডিফারেন্সিয়েশন ডিফারেন্সিয়েশন অফ বেসেল ফাংশন অ্যাট ইউ ইকুয়ালস টু 0 হাফ ভ্যালু দেয়। কীভাবে দেখাবো? দেখানোটা খুব সোজা। এইদিকে যদি ডিফারেন্সিয়েট করি, প্রথম টার্মটা হবে J1 ইউ, তারপরের টার্মটা হবে ইউ DJ1 ডি। এবার ডান দিকে ইউ বসে আছে, বাঁ দিকে ইউ বসে আছে, সেই ইউ দিয়ে যদি ভাগ করি তাহলে বাঁ দিকটা হয়ে যাবে J0 ইউ, সেটাই পেয়েছি J0 ইউ, আর DJ1 ডিইউ এর সাথে আগে একটা ইউ গুণ ছিল, এখন ইউ দিয়ে ভাগ করা আর কিছু থাকবে না, 1 হয়ে যাবে, সেই জন্য এই টার্মটা। আর এই টার্মটা যেখানে ছিল J1 ইউ, শুধুমাত্র সেখানে একটা ইউ দিয়ে ভাগ হয়ে J1 ইউ ডিভাইডেড বাই ইউ হবে। এবার এইখান থেকে আমি যদি ইউ টেন্স টু 0 লিমিট কনসিডার করি, ডান দিকটা হয়ে যাবে J0 @0, এইটা হয়ে যাবে, প্রথম টার্মটা হয়ে যাবে DJ1 ডিউ অ্যাট ইউ ইকুয়ালস টু 0, আর পরের টার্মটাও লিমিটেড ডেফিনেশন থেকে সেম জিনিস হবে। তাহলে ডান দিকটা আলটিমেটলি হবে 2DJ1 ডিউ অ্যাট ইউ ইকুয়ালস টু 0 ইকুয়ালস টু J0 ইউ। আবার J0 ইউ কোন ভ্যালুতে না ইউ টেন্স টু 0, সেটা কত হয় একটু আগেই দেখেছি, 1 হয়। তাহলে 2 ইন্টু সামথিং ইকুয়ালস টু 1, তার মানে ওই জিনিসটা অর্থাৎ এক্ষেত্রে যেটা হচ্ছে কিনা DJ1 ডিউ অ্যাট ইউ ইকুয়ালস টু 0, সেটা হচ্ছে হাফ। তাই আমরা এখান থেকে হাফ পেয়ে যাই। তাহলে এবার থিটা টেন্স টু 0 তে যদি আগে হাফ বসিয়ে দিই, তাহলে হাফ ইন্টু 2 1, এই জন্যই টুটা এখানে সে কম্বাইন করা হয়েছিল, তাহলে এটা 1। তার মানে এই জিনিসটা এসছে প্রি ফ্যাক্টর যেটা, সেটা হচ্ছে বেসিক্যালি থিটা ইকুয়ালস টু 0 বা প্রিন্সিপাল ম্যাক্সিমাম ইন্টেন্সিটি। সেই জন্য আমাকে লিখতে পারি ইএফ থিটা ইকুয়ালস টু আইএফ 0 ইন্টু এই ফ্যাক্টরটা, বেসেল ফাংশনের ফ্যাক্টর।
গ্রেটিং এর ক্ষেত্রে হয়তো সাইন স্কোয়ার এন বিটা বাই বিটা এরকম ফর্ম আছে, বিটা স্কোয়ার ইন্টেন্সিটির ক্ষেত্রে সিঙ্গেল স্লিট ডাবল স্লিট একই রকম কিছুটা আছে, কিন্তু যদি অ্যাপারচারটা সার্কুলার হয়ে যায়, যেটা মোস্ট অফ দ্য কেসে প্র্যাকটিক্যাল কেসে হয়, সেখানে কিন্তু আমরা বেসেল ফাংশনসের টার্মস দিয়ে সেটাকে পাই। এই প্যাটার্নটাকে বলা হয় এরি প্যাটার্ন, AIRY, এরি প্যাটার্ন। তো ন্যাচারালি আমরা থিটা ইকুয়ালস টু জিরোতে আমরা বুঝতে পারছি যে প্রিন্সিপাল ম্যাক্সিমাটা পাবো, কিন্তু আমরা তাহলে কোথায় গিয়ে ফার্স্ট মিনিমা পাবো, মানে ডার্ক রিংটা পাবো? রিফ্র্যাকশনের জন্য যে ডার্ক রিং বা কালো পট্টিটা হবে সেটা কোথায় পাবো? সেটা সেই ভ্যালুতেই পাবো যখন এটা জিরো হবে, মানে উপরটা জিরো হবে কিন্তু নিচেরটা নন জিরো হবে। এই কন্ডিশন হচ্ছে, তার মানে কি বেসেল ফাংশন অফ ফার্স্ট কাইন্ডের যে ফার্স্ট অফ অর্ডার ওয়ান তার জিরোগুলো দেখতে হবে। তার ইনফাইনাইট নাম্বার অফ জিরোস আছে, মানে ইনফাইনাইট নাম্বার অফ ভ্যালুজের জন্য একটা জিরো হতে পারে। তো প্রথমটা দেখো, প্রথমটা হয়, এটা টেবিল থেকে দেখানো যায়, যখন আর্গুমেন্টটা নিয়ার অ্যাবাউট 3.832 হয়। আবার আমরা জানি কে ইকুয়াল টু হচ্ছে 2 পাই বাই ল্যামডা, তাহলে সেখান থেকে আমরা একটা দেখাতে পারি যে থিটা ওয়ান হচ্ছে 1.22 ইন্টু ল্যামডা বাই 2a। ওটাকে আবার আমি ডায়ামিটারও বলতে পারি ডি, কারণ হোলের যে অ্যাপারচার তার 2a মানে হচ্ছে তার ডায়ামিটার ডি। এই যেটা ভেরি ওয়েল নোন ফর্মুলা, আমরা হয়তো মোস্ট অফ দ্য টাইম পড়ে এসেছি লেন্স ফেন্সের ক্ষেত্রে, এই ফ্যাক্টরটা 1.22 দিয়ে চেঞ্জ হয়, তার কারণটা হচ্ছে এয়ারি প্যাটার্ন। তো আমরা দেখলাম যে বেসেল ফাংশনের অ্যাপ্লিকেশন ইন কেস অফ ফর্নাফার ডিফ্র্যাকশন, ফর্নাফার ডিফ্র্যাকশনে বেসেল ফাংশনের অ্যাপ্লিকেশন। এবার আর একটা ইউজফুল অ্যাপ্লিকেশন দেখবো, খুবই ইউজফুল, সেটা হচ্ছে সার্কুলার মেমব্রেন্সের যখন কোনো ভাইব্রেশন হবে। তো আগেরটা থেকে একটা আমরা আইডিয়া করতে পেরেছি, যে আগের উদাহরণটা থেকে, যে যখন কি না একটা সার্কুলার অ্যাপারচার মানে সার্কুলার সিমেট্রিটা আসছে, সেখানে একটা বেসেল ফাংশন অকার করেছে। এবার দেখা যায় এক্ষেত্রে অকার করে কি। এবার সার্কুলার মেমব্রেন্সের যখন ভাইব্রেশন হবে, তার মানে তার ওয়েভ জেনারেট করতে, মানে তার ওয়েভ ফাংশন আছে, আমরা ওয়েভ ফাংশন জানি। সেই ওয়েভের যে ভেলোসিটি সি হয় 1/c² ইন্টু ডেল সাই ডেল T2 ইকুয়ালস টু ল্যাপ্লাসিয়ান অফ সাই, যেটা কিনা 2 ডাইমেনশনাল প্লেন সার্কুলার মেমব্রেন্সে পোলার কোঅর্ডিনেটে লিখলে পাবো del2 psi del r2 প্লাস 1/r ডেল সাই ডেল r প্লাস 1/r² ডেল সাই ডেল থিটা 2। আমরা থিটা হচ্ছে অ্যাঙ্গেলটাকে লিখছি, সাই আর থিটা টি টাইমের সাথে এই তিনটে কোয়ান্টিটির উপর ডিপেন্ড করবে। এবার আমরা সবাই জানি ফার্স্ট অ্যাটেম্প হচ্ছে, এটাকে সলভ করার ফার্স্ট অ্যাটেম্প হচ্ছে সেপারেশন অফ ভেরিয়েবল। তাহলে সেপারেশন অফ ভেরিয়েবলে কি যে বলছে যে সলিউশনটা আর থিটা ফাই এর ফাংশন ঠিক কথাই, কিন্তু আমরা সেটাকে ধরবো সেটা ইন্ডিভিজুয়ালি একটা আর এর ফাংশন ক্যাপিটাল আর, ইন্ডিভিজুয়ালি একটা থিটার ফাংশন ক্যাপিটাল থিটা, এবং ইন্ডিভিজুয়ালি একটা টি এর ফাংশন ক্যাপিটাল টি। এই তিনটে ফাংশনের প্রোডাক্ট, মানে গুণ আকারে লিখতে পারি। এছাড়া এদের মধ্যে কোনো এন্ট্যাঙ্গেলমেন্ট নেই বা কোনো ভাবে এরা যুক্ত না, শুধুমাত্র তিনটে স্মল আর, স্মল থিটা আর স্মল টি এর ফাংশন তিনটে, এবং তিনটে অ্যাপ্রোপ্রিয়েট ফাংশনের গুণফল, সেটা হচ্ছে সাইটা। সাইকে আমরা এই আকারে লিখতে পারি। এবার যদি এটা আমরা সলিউশনে বসিয়ে দিই, কি পাবো? যদি দেখা যাক বাঁ দিকের টার্মটাই সোজা আছে, বাঁ দিকের টার্মটা দেখা যায়। এবার আমরা এটাকে কার রেসপেক্টে ডিফারেন্সিয়েট করছি? স্মল টি এর রেসপেক্টে। এবার এই ক্যাপিটাল আর এর মধ্যে স্মল টি নেই, ক্যাপিটাল থিটার মধ্যে স্মল টি নেই, তাহলে এই দুটো অ্যাজ ইট ইজ বেরিয়ে যাবে, মানে এর মধ্যে ডিফারেন্সিয়েশন হবে না, এই দুটো অ্যাজ ইট ইজ পার্শিয়াল ডেরিভেটিভ যেহেতু করছে বেরিয়ে চলে যাবে, শুধুমাত্র ক্যাপিটাল টিটা হবে। তাহলে ডান দিকটা পড়ে থাকবে ক্যাপিটাল টি এরই ফাংশন, ক্যাপিটাল টি এরই ডবল ডেরিভেটিভ। আবার ক্যাপিটাল টিটা যেহেতু শুধুমাত্র স্মল টি এর ফাংশন, সেই জন্যই পার্শিয়াল ডেরিভেটিভটাকে আমরা অর্ডিনারি ডেরিভেটিভ হিসেবে ট্রিট করতে পারবো। সেটাকে লিখছি টি ডবল ড্যাশ, মানে ক্যাপিটাল টিটাকে স্মল টি এর রেসপেক্টে দুবার ডেরিভেটিভ করেছি। তাহলে সামনে কি গুণ আছে? ক্যাপিটাল আর ইন্টু ক্যাপিটাল থিটা। এবার এটাকে যদি পুরো সাই দিয়ে আমি ভাগ করে দিই ডান দিকটা, তাহলে পুরো সাই দিয়ে ভাগ করা মানে ক্যাপিটাল আর ক্যাপিটাল থিটা আর ক্যাপিটাল টি দিয়ে ভাগ করা, উপরে আছে ক্যাপিটাল আর ক্যাপিটাল থিটা, তাহলে এটা কেটে গিয়ে নিচে পড়ে থাকবে একটা ক্যাপিটাল টি, তাহলে বাঁ দিকটা হয়ে যাবে
ক্যাপিটাল টি ডবল ড্যাশ ডিভাইডেড বাই সি স্কোয়ার ক্যাপিটাল টি। একইভাবে এই টার্মটা হবে আর ডবল ড্যাশ ইন্টু এর সাথে গুণ থাকবে ক্যাপিটাল থিটা ক্যাপিটাল টি। আবার যেহেতু পুরো সাই দিয়ে ভাগ করেছি, ক্যাপিটাল থিটা ক্যাপিটাল টি কেটে যাবে, নিয়ে আর পড়ে থাকবে নিচে, তাহলে 1/r। বাকি এই টার্মটার ক্ষেত্রেও তাই, একবার ডেরিভেটিভ করেছি সেই জন্য ফার্স্ট ডেরিভেটিভ, নিচে ক্যাপিটাল আর, আর এখান থেকে ডবল ডেরিভেটিভ করেছি সেই জন্য ক্যাপিটাল থিটার ডবল ডেরিভেটিভ আর নিচে ক্যাপিটাল থিটা। এইবার ডান দিকটা হচ্ছে ক্যাপিটাল স্মল আর আর স্মল থিটার ফাংশন, বাকি বাঁ দিকটা হচ্ছে স্মল টি এর ফাংশন। স্মল আর স্মল থিটা এবং স্মল টি এরা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, তাহলে এই দিকটা হচ্ছে স্মল টি এর ফাংশন, এই দিকটা হচ্ছে স্মল আর আর স্মল থিটার ফাংশন। এটা কি করে সম্ভব? এটা একমাত্র সম্ভব হয় যদি বাঁ দিক বা ডান দিক ইন্ডিভিজুয়ালি জিরো বা কোনো কনস্ট্যান্ট হয়, একমাত্র তখনই সম্ভব। আদারওয়াইজ যদি কোনো ফাংশন হয় সেটা সম্ভব না, কারণ ফাংশন হলে সেটা শুধুমাত্র স্মল আর এর ফাংশন হয়, এই দিকটার জন্য হবে না, শুধুমাত্র স্মল টি এর ফাংশন হয়, এই দিকটার জন্য হবে না, তাহলে একমাত্র সেটা কনস্ট্যান্ট হতে পারে, নন জিরো কনস্ট্যান্ট হতে পারে। ইনিশিয়ালি যখন কোনো বাউন্ডারি কন্ডিশন নেই তাহলে নন জিরো কনস্ট্যান্ট ধরতে হবে, সেটাকে আমি কে ধরেছি। এবার কেটাকে আমি মাইনাস ল্যামডা স্কোয়ার চুজ করে নিয়েছি, যেখানে ল্যামডা হচ্ছে একটা রিয়াল পজিটিভ নাম্বার। কেন চুজ করার এটা কারণ, কারণ যে ল্যামডাকে আমি অন্য কিছু চুজ, কে কে যদি আমি অন্য কিছু চুজ, মানে সোজা কথা এখানে কে নেগেটিভ এসছে, নেগেটিভ রিয়াল নাম্বার, যদি অন্য কিছু চুজ করতাম আমার টাইমটা দেখা যেত এক্সপোনেন্সিয়াল হয়ে যেত, মানে ক্যাপিটাল টিটা এক্সপোনেন্সিয়াল ইন টাইম হতো। সেটা আমরা এক্সপেক্ট করি না, আমরা এক্সপেক্ট করি যে একই ঘটনা ওয়েভ যেহেতু টাইমের সাথে সাথে সে তাকে নিজেকে রিপিট করছে, সেই রিপিটেশন বা সেই অসিলেশনটা ইন টাইম সেইটা পেতাম না। সেইটা পাওয়ার জন্য আমাকে মাইনাস ল্যামডা স্কোয়ার চুজ করতে হলো। তার মানে ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা দাঁড়াবে ক্যাপিটাল টি ডবল ডেরিভেটিভ প্লাস ল্যামডা সি হোল স্কোয়ার ইন্টু ক্যাপিটাল টি ইকুয়ালস টু জিরো। এর সলিউশন আমরা সবাই জানি, এ সাইন থিটা প্লাস বি কস থিটা ফর্মে হয়, সেটাই লিখেছি। ইন জেনারেল আমরা করি ডি টু এক্স ডিটি টি টু প্লাস ওমেগা স্কোয়ার এক্স ইকুয়াল টু জিরো, সেখানে এক্সকে লিখি এ সাইন ওমেগা টি কস ওমেগা টি, এখানে ওমেগার জায়গা সেটা হচ্ছে ল্যামডা সি। এইবার তাহলে যেহেতু এটা কনস্ট্যান্ট, স্টিল কিন্তু এটা আর আর থিটার ফাংশন, তাহলে আমাকে আবার এটাকে একটা দিকে নিয়ে যেতে হবে, নিয়ে গিয়ে কনস্ট্যান্ট চুজ করতে হবে। আমি যদি ক্যাপিটাল কেটাকে বাঁ দিকে নিয়ে আসি আর এটাকে ডান দিকে নিয়ে আসি, নিয়ে আর স্কোয়ার দিয়ে গুণ করে দিই, তাহলে বাঁ দিকটা পুরোটা হয়ে যাবে স্মল আর এর ফাংশন, ডান দিকটা হবে থিটার ফাংশন। সেটা একমাত্র সম্ভব হয় যদি আবার সেটা কনস্ট্যান্ট হয়, তাহলে ক্যাপিটাল থিটা ডবল ড্যাশ বাই ক্যাপিটাল থিটা ইকুয়াল টু কনস্ট্যান্ট। আবার ঠিক আগের মতো একই কারণে, যেহেতু থিটাটা একটা সার্কুলার কোঅর্ডিনেট, তার মানে থিটা জিরোতেও যা ভ্যালু, টু পাইতেও তাই ভ্যালু, ফোর পাইতেও তাই ভ্যালু, তার মানে একটা পিরিয়ডিক ফাংশন উইথ পিরিয়ড টু পাই। সেই জন্য এটাকে আমাকে আগের মতোই মাইনাস চুজ করতে হবে, মাইনাস এম স্কোয়ার আমি চুজ করি। আর যেহেতু টু পাই আছে পিরিয়ড, সেহেতু এখানে এমগুলো ইন্টিজার হবে, 0 1 2 3 4, আদারওয়াইজ টু পাই যে যে অন্তর অন্তর নিজেকে রিপিট করছে সেই জিনিসটা আসবে না, সেই জন্য এটাকে ইন্টিজার চুজ করতে হচ্ছে, যেটা খুব ইজিলি দেখানো যায়। তার মানে ক্যাপিটাল থিটাটা হচ্ছে সাইন কসের লিনিয়ার কম্বিনেশন, আমরা ধরেছি সি ড্যাশ কস এম থিটা প্লাস ডি সাইন এম থিটা। এবার এটা যদি চুজ করে নিই তাহলে আমরা ক্যাপিটাল টি আর ক্যাপিটাল থিটার সলিউশন পেয়ে গেলাম, পড়ে থাকলো ক্যাপিটাল আর। তাহলে এই ইকুয়েশন থেকে কি হবে, ক্যাপিটাল আর ডবল ড্যাশ ডিভাইডেড বাই ক্যাপিটাল আর প্লাস ক্যাপিটাল আর ড্যাশ ডিভাইডেড বাই স্মল আর ক্যাপিটাল আর প্লাস মাইনাস এম স্কোয়ার বাই আর স্কোয়ার ইকুয়ালস টু মাইনাস ল্যামডা স্কোয়ার, যেটা কিনা এইটা। এবার এটাকেই সাজিয়ে লিখলে আমরা আর স্কোয়ার দিয়ে গুণ করে, আর স্কোয়ার ইন্টু ক্যাপিটাল আর দিয়ে পুরো ইকুয়েশনটাকে আমরা গুণ করি, আমরা পাবো স্মল আর স্কোয়ার ক্যাপিটাল আর ডবল ড্যাশ প্লাস স্মল আর ক্যাপিটাল আর ড্যাশ প্লাস আর স্কোয়ার ল্যামডা স্কোয়ার মাইনাস এম স্কোয়ার পুরোটা ইন্টু আর, এটা ইকুয়ালস টু জিরো। এই পুরো জিনিসটা ইকুয়ালস টু জিরো। এটা এখানে এবার ক্যাপিটাল আরটা কিসের ফাংশন, শুধুমাত্র আর এর ফাংশন। এবার এই টার্মটা একটু দেখা যাক, এই টার্মটা কি আছে,
এই টার্মটা মানে d2 ক্যাপিটাল আর ডিভাইডেড বাই ডি আর স্কোয়ার। এবার আর এর জায়গায় যদি উপর নিচে একটা ল্যামডা দিয়ে গুণ করে দিই, উপরটা হয়ে যাবে ল্যামডা আর এর হোল স্কোয়ার, নিচে একটা ডেরিভেটিভের জায়গাটা আর এর জায়গায় ল্যামডা আর চলে আসে। এখানেও ঠিক জিনিস, যদি উপর নিচে আমরা ল্যামডা দিয়ে গুণ করি, উপরটা হবে ল্যামডা আর নিচেরটা হবে ডিডি অফ ল্যামডা আর। তার মানে তখন অ্যাজ ইফ আর এর জায়গায় ল্যামডা আর একটা ভেরিয়েবল হয়ে গেল। আর এই আর অফ ক্যাপিটাল আর অফ যে স্মল আর লিখছি সেটা হয়ে যাবে ক্যাপিটাল আর অফ ল্যামডা আর, কিন্তু টেকনিক্যালি আমাদের এই কথাটা বলা উচিত না, সেটা ডিফারেন্ট ফাংশন হবে আর প্রাইম বা আর ড্যাশ অফ ল্যামডা। এবার এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা আমরা বুঝতে পারি যে বেসেল ডিফারেন্সিয়াল ইকুয়েশন অফ অর্ডার এম। তার মানে ক্যাপিটাল আরটা হবে এমএথ অর্ডার, কার এমএথ অর্ডার না বেসেল ফাংশনের এমএথ অর্ডার অফ ল্যামডা, আর্গুমেন্টটা হচ্ছে ল্যামডা আর। কিন্তু আমি ল্যামডা আরটাকে ল্যামডা এম এন দিয়ে লিখেছি, ল্যামডা আরটাকে ল্যামডা এম এন দিয়ে লিখেছি। এর কারণটা এক্ষুনি বলছি। এম এর কারণটা বোঝা সোজা। কারণটা হচ্ছে এমটা কিভাবে এসছে, প্রথমে আমি ল্যামডা চুজ করে এইখানে গেছি, তারপরে এম চুজ করি, ফলে ডিফারেন্ট ল্যামডার জন্য ডিফারেন্ট এম আসতেই পারে, ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা চেঞ্জ হতেই পারে, ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা চেঞ্জ হতেই পারে। কিন্তু এনটা এলো থেকে, আবার লিখেছি এন ইকুয়াল টু 1 2 3। বিভিন্ন অর্ডারের ল্যামডার জন্য বিভিন্ন ল্যামডা আমরা চুজ করতে পারি, সেক্ষেত্রে এম আসতেই পারে, কিন্তু এনটা করতে গেলে, এনটা করতে গেলে সেটা বোঝা যায়। এবার যদি আমরা ধরি এই সার্কুলার মেমব্রেন, যেটা আগের উদাহরণের মতো একটা এ রেডিয়াস আছে, মানে মেমব্রেনসটা রেডিয়াস এ, তাহলে তার প্রান্তে গিয়ে ওয়েভ ফাংশনটা জিরো হবে, নাহলে কোনো মানে থাকে না, নাহলে ওইখান থেকে বেরিয়ে যাবে, তার কোনো মানে থাকে না। তার মানে জে এম অফ ল্যামডা এ হচ্ছে জিরো, আর এর জায়গায় আমি যদি এ বসিয়ে দিই সেটা জিরো পাবো, তাহলে জে এম অফ ল্যামডা এ জিরো। এবার যে কোনো অর্ডারের একটা বেসেল ফাংশনে ইনফাইনাইট নাম্বার অফ জিরোজ আছে, ইনফাইনাইট নাম্বার অফ পয়েন্ট আছে যেখানে সে জিরো হতে পারে, 1 2 করে, এবং কাউন্টেবলি ইনফাইনাইট নাম্বার। তাহলে আমি ল্যামডাটাকে অনেকগুলো চুজ করতে পারি, ল্যামডাটাকে আমি অনেকগুলো জিরো চুজ করতে পারি, ফার্স্ট জিরো, সেকেন্ড জিরো, থার্ড জিরো, ফোর্থ জিরো, এবং কার জন্য, ফর দ্যাট গিভেন এম। তাহলে দুটো ইনফরমেশন ল্যামডার মধ্যে থাকতে পারে, কোন অর্ডারের জন্য চুজ করছি এবং ওই গিভেন অর্ডারে তার কত নম্বর জিরোটা চুজ করছি, ফার্স্ট জিরো চুজ করছি না সেকেন্ড জিরো, সেইটা বোঝাচ্ছে এম দিয়ে। সেই জন্য ল্যামডাটাকে দুটো ইন্ডিসেস দিয়ে চেঞ্জ করা হলো, এম আর এ। এমটা বোঝাচ্ছে বেসেল ফাংশনের কোন অর্ডারটার জন্য আমরা জিরোটা কনসিডার করছি, আর বেসেল ফাংশনের ওই গিভেন অর্ডারের জন্য, ধরো এম ইকুয়াল টু 1 হলো, ফার্স্ট অর্ডারের জন্য ইনফাইনাইট নাম্বার অফ পয়েন্টস আছে, ইনফাইনাইট নাম্বারস অফ কাউন্টেবল ইনফাইনাইট নাম্বারস অফ পয়েন্টস আছে যেখানে বেসেল ফাংশনটা জিরো হবে। এবার কোন জিরোটা চুজ করছি সেটা বোঝাচ্ছে এম দিয়ে, ফার্স্ট না সেকেন্ড না থার্ড। সেই জন্য ল্যামডাটাকে দুটো ভ্যালু দিয়ে লেখা হচ্ছে, একটা এম আর একটা এম। এবার সেই পয়েন্ট, এবার যে পয়েন্টে জিরো হচ্ছে, মানে ল্যামডার যে ভ্যালুতে জিরো হচ্ছে, সেটাকে আমরা আলফা এম এন বলছি। যদি বলি তাহলে ল্যামডা এম এনটা হচ্ছে আলফা এম এন ডিভাইডেড বাই এ। আলফা এম এনটা তাহলে কি, nth পজিটিভ রুট অফ এম, এম থেকেও বলা উচিত জে এম, মানে অর্ডার এম এই বেসেল ফাংশনের nth রুট, একাধিক জিরোস থাকতে পারে, তার মধ্যে nth জিরো, সেই জন্য সেখান থেকে ল্যামডাটাও হচ্ছে এম এন এর ফাংশন। আবার ল্যামডাটাকে আমরা লিখছি আলফা এম এন ডিভাইডেড বাই এ। সেই জন্য এম যেহেতু আগে থেকেই পেয়েছি 0 1 2 3 আপ টু ইনফিনিটি, আর এন হচ্ছে 1 2 3 আপ টু ইনফিনিটি। এবার আমরা জানি সাইটা কি হচ্ছে তিনটের প্রোডাক্ট, সেই জন্য সাইটা এবং এম এন এর উপর ডিপেন্ড করছে, ল্যামডাটাও এম এন এর উপর ডিপেন্ড করছে। সেই জন্য প্রথমে ক্যাপিটাল টি এর জন্য বসিয়ে দিয়ে যে ভ্যালুটা এম এন এর উপর ডিপেন্ড করছে, তারপর ক্যাপিটাল আর এর জন্য যে সলিউশন হয় সেটা বসিয়ে দিয়েছি, এম এন এর উপর ডিপেন্ড করছে, এবং থিটার জন্য যেটা হয় সেটা বসিয়ে দিয়েছি। এবার এটা হচ্ছে একটা গিভেন এম এন এর জন্য, এরকম প্রত্যেকটা এম এন এর জন্য যা আসবে তার লিনিয়ার কম্বিনেশন নেওয়া যেতে পারে। সেই লিনিয়ার কম্বিনেশন কি হচ্ছে, প্রোডাক্টটা নাও, নিয়ে এম আর এন এর যত পসিবল ভ্যালু আছে তার উপর যোগ করো। এম এর ভ্যালু হচ্ছে 0 টু ইনফিনিটি, এন এর হচ্ছে 1 টু ইনফিনিটি। তাহলে এতগুলো ভ্যালুর উপর ইন্টিগ্রেশন করা সম্ভব। তাহলে ইন্টিগ্রেশনগুলো যদি আমরা করি, এই সামেশন যদি করি, আমরা পুরো সাইটা পেয়ে যাবো। তাহলে আমরা আরো একটা ইন্টারেস্টিং জিনিস দেখলাম সার্কুলার মেমব্রেনের ক্ষেত্রে, যে
ওয়েভ ফাংশন অ্যাকচুয়ালি কিন্তু সাইন কোসেসের যে আর পার্টটা, রেডিয়াল পার্টটা, সেটা কিন্তু বেসেল ফাংশন দিয়ে গভর্ন হচ্ছে, অন্য কোনোভাবে না। তার মানে আমরা দেখলাম আর একটা কেস যেখানে কিনা বেসেল ফাংশন অকার করছে। দ্যাটস অল ফর